সার্বভৌমত্ব করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে আপোষ নয় ব্রিফিংয়ে সেনাবাহিনী, সরকারের সঙ্গে কোনো দূরত্ব না থাকার দাবি। 4 দিনের সফরে কাল জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 7টি সমঝোতার স্বাক্ষর সইয়ের আশা, চাওয়া হবে বিলিয়ন ডলার সহায়তা। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ ঘোষণা, বললেন আলী রিয়াজ। সংস্কার প্রশ্নে জুনের শুরুতে বিষয়ভিত্তিক আলোচনার ইঙ্গিত। এবং সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিল চেয়ে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু, দাবি না মানলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। সার্বভৌমত্ব ও করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো আপোষ নয় বলে জানিয়েছেন সেনাবাহিনী। দুপুরে সেনাসদের এক ব্রিফিংয়ে জানানো হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী যুক্ত হবে না। সেনাবাহিনীর সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই বলেও ব্রিফিংয়ে জানানো হয়। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। দেশের আইন শৃঙ্খলা ও সমসাময়িক বিষয় নিয়ে সেনা সদরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী। 5 আগস্ট পরবর্তী যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে ব্রিফিংয়ে জানানো হয়। আগের তুলনায় আইন শৃঙ্খলার ইন্ডিকেটরগুলো যদি আপনারা ভালোভাবে বিশ্লেষণ করেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আছে। সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা, করিডোর সহ বিভিন্ন বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনা সদর জানায়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী যুক্ত হবে না। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই বলেও জানায় সেনা সদর। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। অফিসার্স অ্যাড্রেসে বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের বক্তব্য প্রচারে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। কোন অফিসিয়াল ফোরামে এটাকে এক্সপ্রেস করেছি, আলোচনা হতেই পারে, সেনাপ্রধান অফিসারদের সঙ্গে কথা বলবেন, অনেক কথা উঠে আসতে পারে, অনেক আলোচনা হতে পারে, বাট এরকম কোন অফিসিয়াল রেসপন্স কি আপনারা পেয়েছেন? চট্টগ্রামে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের ইউনিফর্ম তৈরির বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে মবের মাধ্যমে দেশে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সেনা সদর। কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিই। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে আগামীকাল জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সফরে 7টি চুক্তি ও সমঝোতার স্বাক্ষর সই হবে। সকালে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে জানান, 29 থেকে 30 মে টোকিওতে নিকে ফোরাম সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সমঝোতা ও চুক্তির মধ্যে অন্যতম হল বিনিয়োগ, জ্বালানি, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাত। এছাড়া সহজ শর্তে জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। 28 থেকে 31 মে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30th নিকি ফোরাম ফিউচার অফ এশিয়াতে মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি অংশগ্রহণের জন্য সরকারি সফরে জাপান যাচ্ছেন। যদিও এইটি মাননীয় প্রধান উপদেষ্টার মেইন উদ্দেশ্য, কিন্তু এর পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইল্যাটারাল মিটিং করবেন। আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে। এতে বলা হয়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা এবং গাইবান্ধার খলিলুর রহমানের ছেলে শাকিলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এ বিষয়ে ব্যাখ্যা দিতে নোটিশ পাঠানো হলেও তারা জবাব দেননি বা ট্রাইব্যুনালে হাজির হননি। এ নিয়ে আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দিতে আগামী 3 জুন সকাল 10টায় ট্রাইব্যুনালে হাজির হওয়ার নোটিশ প্রদান করা হলো। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন হবে।
জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের ঘোষণা আসবে বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সনদ ঘোষণা ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে চলতি মাসের শেষে অথবা জুনের শুরুতে বিষয়ভিত্তিক আলোচনা হবে বলেও জানান তিনি। বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এমআর আসাদের রিপোর্ট। 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাজনৈতিক দলগুলোর মতামতের তথ্য পড়ে শোনান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, পুনর্লিখন হবে, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন। যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে, কি পরিবর্তন করা হচ্ছে, নির্বাচন কেন্দ্রিক যেগুলো সেগুলোর ব্যাপারে কিছু আশু করণীয় ব্যাপারে, যেমন কিছু আরপিওতে সংশোধন, এই জাতীয় কিছু প্রস্তাব আমরা সরকারের কাছে দিয়েছি, যেগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মধ্য থেকে উত্থাপন করা হয়েছে, সুপারিশ করা হয়েছে। তো সুনির্দিষ্টভাবে যেগুলো নির্বাচনকে সংশ্লিষ্ট সেগুলো সরকার দেখছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্যের মাপকাঠি কেবল সংখ্যা নয়, এতে রাজনৈতিক দলের মতামত ও ধরন ভূমিকা রাখবে। সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু সংখ্যাই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না, কেননা রাজনৈতিকভাবে দলগুলোর সকলের অবস্থান এক নয়, এক শক্তিতে তারা অবস্থান করেন না। অতএব এগুলোকে বিবেচনায় নিতে হবে, কেননা অতীতে এই ধরনের কমিটমেন্ট বাধ্যতামূলক না হয়, বাস্তবায়িত হয়নি। তো সেই বিবেচনা থেকে আমরা আশা করি যে সনদটার ব্যাপারে যেন এক ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা হয়। অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে বলেও জানান আলী রিয়াজ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ উৎখাত হলেও গণতন্ত্র এখনও জনগণের নাগালের বাইরে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, গণহত্যা ও মানবাধিকার অপরাধের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির আস্থা আছে উল্লেখ করে বলেন, একক কৃতিত্বে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আরো বেশি দিন অনির্বাচিত সরকার, যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে? এটিকে হতে পারে নাকি কোনোদিন? আমরা সবাই নির্বাচন চাই। সুতরাং এটা রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে। এদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সবকিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। গয়েশ্বর বলেন, গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, তারপরও তিনি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে আজও বিক্ষোভে উত্তাল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। জারি হওয়া এই অধ্যাদেশকে অবৈধ কালো আইন আখ্যা দিয়ে সোমবারের মধ্যে তা বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। দাবি না মানলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপরেই প্রতিবাদে নামে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠন। সোমবার সেই প্রতিবাদ গড়ায় তৃতীয় দিনে। এদিন সকালে সচিবালয়ে 6 নম্বর ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। নেতৃত্ব দেন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি বাদিউল কবির ও কো চেয়ারম্যান নুরুল ইসলাম। আপনি বলে গেছেন 12 বছরের
থাকার পরে আবার চাকরিতে আসছেন, আপনার মিষ্টি মিষ্টি কথা শুনে মনে করছেন আমরা ভুলে যাবো। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। স্লোগানে উত্তাল হয়ে ওঠে সচিবালয়। দাবি না মানলে সচিবালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা। কারো কোনো মতামত নেই, ওয়েবসাইটে নেই, কোনো পেপার পত্রিকায় নেই। উনি এককভাবে 4-5 জন সচিব বসে এই অধ্যাদেশ জারি করেছে। এটা সম্পূর্ণ অন্যায়। এটা কোনোদিনই বাস্তবায়ন করা সম্ভব হবে না তাদের পক্ষে। কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে এই কালো আইনের প্রতিবাদ জানাবে এবং কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না। মিছিলটি বিভিন্ন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় কার্যত স্থবিরতা নেমে আসে সচিবালয়ে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আগামী বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে লাখো তরুণের জমায়েত আশা করছেন সংগঠনের নেতারা। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। অধিকার আদায়ে নানা পদক্ষেপ এবং ভবিষ্যৎ চিন্তা ভাবনায় তরুণদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন 3 সংগঠনের নেতারা। বর্তমানে তরুণদের সবচেয়ে বড় বঞ্চনা হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত হওয়ার নির্মম বাস্তবতা। একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না থাকায় তারা তাদের মত, মনোভাব ও ভবিষ্যৎ গড়ার অংশীদার হতে পারছে না। রাষ্ট্র যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদের যদি মেধা, মনন, শক্তি, সাহস এবং সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাকে ধারণ করার জন্য তারা একটা নিরাপদ আশ্রয় চায়। 15 লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে এবং এই সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে সফল করবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গতি আনতে অবকাঠামো নির্মাণ সহ মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিদেশি উন্নয়ন বিশ্লেষকরা। আর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কাগজ কলমে নয়, বাস্তবতার নিরিখে উন্নয়নের হিসাব করতে হবে। সাধারণ মানুষের কল্যাণ হয় এমন প্রকল্প গ্রহণের পরামর্শ দেন তিনি। রেজা খানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে উন্নয়ন প্রকল্পের মূল্যায়ন, জবাবদিহি ও নৈতিকতার শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে বিদেশি উন্নয়ন বিশ্লেষকরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনা ত্বরান্বিত করতে ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন। GDP is higher in large countries. We should talk about GDP per capita. Transportation, energy, water supply, fintech. We take any sector. Starting their work on impact evaluations and randomized control trials. অর্থ উপদেষ্টা বলেন, নীতিনৈতিকতা ও স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষকে অবহিত করে প্রকল্প হাতে নেওয়া উচিত। And then also ask the people that whether they are getting benefit. And here's a long list of private. It's not very difficult technique. প্রকল্পের প্রত্যাশিত ফল পেতে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সকল পথ বন্ধ করা প্রয়োজন বলে মত দেন তিনি। Even the contractors, that what are you doing? You have not done this thing. And nowadays I don't think that's very compulsory. Of course, theoretically is there, I didn't know, but it's not really given proper importance. প্রকল্পের যাবতীয় তথ্য উপাত্তের চুলচেরা বিশ্লেষণ জনসমক্ষে প্রকাশের সংস্কৃতি তৈরির তাগিদও দেন সালেউদ্দিন আহমেদ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে একদিনে 113 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে চুয়াডাঙ্গার হরিহরনগর সীমান্ত দিয়ে 54 জন, খাগড়াছড়ির মাচিরাঙ্গায় 19, মৌলভীবাজারে 21 ও হবিগঞ্জে 19 জনকে সীমান্ত দিয়ে পুশিন করেছে বিএসএফ। বর্তমানে তারা বিজিবি ও পুলিশের হেফাজতে আছেন বলে জানা যায়। রাজধানীর তুরাগে রায়দাবাজ ডিপোর মালিক আনোয়ার হোসেন শিকদারকে হত্যা ও লাশ গুমের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যবসায়িক দ্বন্দ্বে রায়দা বাসের কয়েকজন চালক আনোয়ারকে হত্যার পর লাশ ডিপোর ভেতরে মাটি চাপা দেয় বলে জানান ডিএমপির উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। এসইউ সেলিমের প্রতিবেদন। রায়দা বাস বেচাকেনার লেনদেন নিয়ে বিরোধের জেরে গেল 17 জানুয়ারি ডিপো মালিক আনোয়ার হোসেন শিকদারকে হত্যার পর লাশ মাটি চাপা দেয় কয়েকজন চালক। চাঞ্চল্যকর ও ক্লুলেস এই হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করেন উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। রায়দা বাসের ওখানকার যে ড্রাইভার, একজন ছিলেন নাম হলো আসাদুল এবং আরেকজন ছিল সবুজ, এবং আরও তাদের সাথে যারা ওখানে হেল্পার এবং নাইট গার্ড ছিল, প্রায় 5-6 জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমরা অপারেশন চালিয়ে আশুলিয়া এবং সাভার এলাকা থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করি। নির্মমভাবে হত্যার পর প্রমাণ নষ্ট করতে আসামিরা ডিপোর টিনের বেড়ার কাছে লাশ মাটি চাপা দেয় বলে জানান তিনি। রায়দা বাসের যে ডিপো তার ব্যাক সাইডে নিয়ে তাকে প্রথম ওই লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায়, তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে তাকে সেখানে ডিপোর উত্তর সাইডে কাশবন রয়েছে, ওই কাশবনের মধ্যে তাকে ঢেকে ত্রিপল দিয়ে ঢেকে রাখে। হত্যায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান মহিদুল ইসলাম। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। নতুন 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং উপদেষ্টা সালমান এফ রহমানকে। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানো হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, হত্যা মামলায় কয়েকজন নয়, বরং একটি রাজনৈতিক দলের নেতাকর্মী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা জড়িত। তাই বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা তদন্তে বিলম্ব হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা সালমান এফ রহমান, আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলক, তাদেরকে 3টি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো ঘোষণা করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এবারে জানিয়ে দিব আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুল আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে 25 ফিলিস্তিনি। এ তালিকায় 2 রেডক্রস কর্মী এবং 1 সাংবাদিকও রয়েছেন। গাজার মিডিয়া অফিস বলছে, স্থল হামলা ও জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে ইসরায়েল গাজার 77% দখল করে ফেলেছে। গাজার যুদ্ধবন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় নিরাপদ স্থান বলতে কিছুই নেই। গভীর রাতে একটি স্কুলে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামলার শিকার স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই হামলায় প্রাণ হারিয়েছে 25 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 2 জন রেডক্রস কর্মী এবং 1 সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে। গত 19 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 53,900। সরাসরি স্থল হামলা ও জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে ইসরায়েল ইতোমধ্যেই গাজার 77% দখল করে ফেলেছে। এ তথ্য জানিয়েছে গাজার মিডিয়া অফিস। গাজা পুরোপুরি দখল না নেওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। মাদ্রিদে অনুষ্ঠিত ইউরোপীয় ও আরব দেশগুলোর এক বৈঠকে তিনি ইসরায়েলের শাস্তিমূলক আক্রমণ বন্ধের আহ্বান জানান। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মাল্টা। অন্যদিকে ইউক্রেনের রুশ হামলার পর যুক্তরাষ্ট্রের নীরবতা পুতিনকে উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত শনিবার রাতে ইউক্রেন জুড়ে চালানো হামলায় রাশিয়া একযোগে 367টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। এটি যুদ্ধ শুরুর পর এক রাতের সর্বোচ্চ হামলার রেকর্ড। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর, ফুটবল। 2 দিনেও সচল হয়নি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট ব্রেকের ওয়েবসাইট টিকিফাই। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, আজকের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে দর্শকরা কখন থেকে টিকিট কিনতে পারবেন সেটা পরিষ্কার করে বলতে পারেননি তিনি। এখন পর্যন্ত 3,500 টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে কিছু টিকিট মিস ম্যাচ হয়েছে ইমেলের সঙ্গে। এর আগে শনিবার রাতে ওয়েবসাইটে টিকিফাইয়ের সাইবার হামলার কথা জানান বাফুফে।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সার্বভৌমত্ব করিডোরের মতো স্পর্শকাতর বিষয় আপোষ নয়, ব্রিফিংয়ে সেনাবাহিনী। সরকারের সঙ্গে কোনো দূরত্ব না থাকার দাবি। 4 দিনের সফরে কাল জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 7টি সমঝোতার স্মারক স্বাক্ষর সইয়ের আশা, যাচাই হবে বিলিয়ন ডলার সহায়তা। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ ঘোষণা, বললেন আলী রিয়াজ। সংস্কার প্রশ্নে জুনের শুরুতে বিষয়ভিত্তিক আলোচনার ইঙ্গিত। এবং সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিল চেয়ে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু। দাবি না মানলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।